মোদী সরকার বর্তমানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও আনন্দমঠকে ভারতের চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। নিট আন্দোলনে যুবশক্তির এই জয় আনন্দমঠের একটি বিখ্যাত গানকে আজও সত্য প্রমাণিত হতে দেখল নরেন্দ্র মোদী সরকার। গানটি ছিল এই যৌবন জল তরঙ্গ রোধিবেকে। ভারতের যুব জোয়ারকে সত্যি রুখে দেওয়া গেল না। কৃষক থেকে এনআরসি, রাজপথের তরুণ শিক্ষার্থীদের কাছেই নথি স্বীকার করল মোদী সরকার। গোটা দেশ মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ দেখেছে। প্রতিবাদের জেরে সংসদ অচল হতে দেখেছে। কৃষক বিক্ষোভ থেকে মণিপুর, একের পর এক বিষয় চাক্ষুষ করেছে গোটা দেশ। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ, গত 11 বছরে সেই ছবি কার্যত দেখেনি দেশ। শনিবার সেই দীর্ঘ রাজনৈতিক রেওয়াজে ব্যতিক্রম ঘটিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট প্রশ্নভাসকে ঘিরে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইস্তফা জমা দিয়ে দেন তিনি ছিলেন 2014 সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর মাত্র দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে প্রথম কে ছিলেন? মোদী জামানায় এর আগে একমাত্র এম.জে. আকবরকেই মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল। 2018 সালে মি টু আন্দোলনের সময়ে সাংবাদিক প্রিয়া রমানি তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। প্রবল বিতর্কের মুখে বিদেশ প্রতিমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান আকবর। সেটাই ছিল প্রথম। আর এবার ধর্মেন্দ্র হলেন দ্বিতীয় কোনো মন্ত্রী যিনি পদত্যাগ করলেন। আসলে একটা সময় মনে করা হতো মোদী সরকারের নেওয়া সিদ্ধান্ত আর বদলায় না, মোদী সরকারের পদত্যাগ হয় না। এক সময় তো বেশ বড়াই করে সে কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। नए नए इसमें मंत्रियों के त्यागपत्र नहीं होते हैं भैया, वो यूपीए गवर्नमेंट नहीं है, एनडीए। কিন্তু গত এক দশকেরও বেশি সময়ে রাজধানীর রাজপথ বারবার অন্য গল্প লিখেছে। কখনো সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন, কখনো 1 বছরের বেশি সময় ধরে চলা কৃষকদের বিক্ষোভ, আর এবার নিট কেলেঙ্কারি ঘিরে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন। প্রতিবারই জনচাপের সামনে শেষ পর্যন্ত নরম হতে হয়েছে কেন্দ্রের মোদী সরকারকে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই দীর্ঘ রাজনৈতিক অধ্যায়েরই নতুন সংযোজন, যা দেখিয়ে দিল গণ আন্দোলন এখনও ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর আগে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন এবং ঐতিহাসিক কৃষক আন্দোলনের পর এটি তৃতীয়বার যেখানে গণবিক্ষোভের সামনে সরকার নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো। অবশ্য সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের আন্দোলনের মুখে মন্ত্রী ইস্তফা দেওয়ার ঘটনা ধরলে এম.জে. আকবরের পর এটি মোদী সরকারের দ্বিতীয় দৃষ্টান্ত। 2020 সালে দেশ জুড়ে হওয়া সিএএ, এনআরসি বিরোধী তীব্র আন্দোলনের মুখে পড়ে দেশব্যাপী এনআরসি বাস্তবায়নের পরিকল্পনা থেকে প্রকাশ্যে পিছু হটতে বাধ্য হয়েছিল নরেন্দ্র মোদী সরকার। দ্বিতীয়টি ছিল কৃষক আন্দোলন। 2020 সালে 3টি কৃষি আইন প্রণয়ন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। 3টি কৃষি আইন ছিল কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যে ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত আইন, অত্যাবশ্যক পণ্য আইন এবং কৃষি পণ্যের মূল্য নির্ধারণ এবং কৃষি পরিষেবা সংক্রান্ত কৃষক চুক্তি আইন। এই 3 কৃষি আইন প্রণয়নের পরই সেগুলি বিরোধিতা করে তীব্র প্রতিবাদ জানান ভারতের কৃষকরা। কৃষকদের যুক্তি ছিল, প্রধানমন্ত্রী যদিও বলেছেন এই কৃষি আইন কৃষকদের হাত শক্ত করবে, কিন্তু আদতে দেশের কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেবে এই আইন। শেষমেশ কৃষক আন্দোলনের চাপে নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল মোদী সরকার। शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी, जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। গত কয়েক বছরে এমন দৃশ্য ভারতীয় রাজনীতিতে একাধিকবার দেখা গিয়েছে, কখনো নাগরিকত্ব আইন নিয়ে, কখনো কৃষকদের দাবিতে, আর এবার নিট প্রশ্নফাঁস বিতর্ককে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন। 3টি ঘটনার প্রেক্ষাপট আলাদা হলেও শেষ দৃশ্যটা যেন একই। দীর্ঘ অচলাবস্থার পর সরকার এক ধাপ পিছিয়ে এসেছে। তবে এবারের নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনটি আগের আন্দোলনগুলোর থেকে অনেকটাই আলাদা। কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন বা একক নেতৃত্বের অধীনে এই আন্দোলন পরিচালিত হয়নি। এটি ছিল স্বতঃস্ফূর্ত, বিকেন্দ্রীভূত এবং নেতৃত্বহীন। কোনো নির্দিষ্ট নেতা না থাকায় সরকারের পক্ষ থেকে প্রথাগত মধ্যস্থতা বা আপোষের সুযোগ ছিল না।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নানান মিম ও ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে যে সাংস্কৃতিক শক্তি তৈরি হয়েছিল, সরকারের অফিসিয়াল বার্তা তার কাছে ফিকে হয়ে যায়। এমনকি গত 20শে জুলাই পুলিশের কড়া পদক্ষেপের পরেও তরুণরা আন্দোলন থেকে পিছিয়ে যাননি। কেন চিন্তায় পড়েন মোদি শাহরা? এই প্রথম কোনো অরাজনৈতিক নাগরিক আন্দোলনের চাপে মোদী সরকারের এক ক্যাবিনেট মন্ত্রীকে ইস্তফা দিতে হলো। কিন্তু কেন? কোনো বৃহত্তর আশঙ্কায়? যত দিন যাচ্ছিল, নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবির পাশাপাশি ধীরে ধীরে নিশানায় আসছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দিল্লির যুবশক্তির হুঙ্কার প্রতিধ্বনি হচ্ছিল ক্রমেই রাজ্যে, নগরে, গ্রামে। বাড়ছিল সরাসরি মোদীর বিরুদ্ধে ক্ষোভ। ক্রমশই বোঝা যাচ্ছিল এরপর নরেন্দ্র মোদীর দিকেই তীর ঘুরছে। কারণ ধর্মেন্দ্র প্রধান না হয় ইস্তফা দিতে নারাজ, কিন্তু প্রধানমন্ত্রী কেন তাকে বরখাস্ত করছেন না, এই প্রশ্ন উঠছে। এদিন রাহুল গান্ধী ও ককরোচ জনতা পার্টির পৃথক বিবৃতি থেকেই হয়তো সরকার আভাস পেয়েছিল যে এবার মোদীর পদত্যাগের দাবিও উঠতে পারে। তাই হয়তো কয়েক ঘন্টার মধ্যে আন্দোলন সেই পর্যায়ে পৌঁছানোর আগেই তড়িঘড়ি পদত্যাগ করে বসেন ধর্মেন্দ্র প্রধান। এতদিন নিট বিতর্ক নিয়ে ছাত্র সমাজের সঙ্গে 5টি বাক্য বিনিময় করেননি ধর্মেন্দ্র প্রধান, কিন্তু তার ইস্তফাপত্রে তিনি সব দায় মাথায় নিলেও বিদায় বেলায় দেশদ্রোহী ইস্যুকে ভোলেননি। সম্প্রতি এই 3 আন্দোলন প্রকাশ করে দিয়েছে যে মোদী সরকার ক্ষমতা পরিচালনা দক্ষ হলেও দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক মতবিরোধ সামলাতে প্রায়শই চ্যালেঞ্জের মুখে পড়ে। শিক্ষার্থী ও যুব সমাজের তীব্র আন্দোলনের মুখে শিক্ষার্থী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কেবল একজন মন্ত্রীর অপসারণ নয়, বরং গত 12 বছরের নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় বড় ধরনের ব্যাকফুটে যাওয়ার ঘটনা। ভারতের যুব জোয়ারকে সত্যি রুখে দেওয়া গেল না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।